ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার স্পেশাল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আপনাদের এই স্পেশাল এপিসোডের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে আমরা যাদের ঘটনা শেয়ার করব তাদের কাউকে হয়তো বা আপনারা চেনেন না, কিন্তু ঘটনাগুলো হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে। যদি এতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। তাহলে চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাজ ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আমি 2014 সাল থেকে বুথ এফএম শুনে আসছি। বুথ এফএম শেষ হওয়ার পর খুব খারাপ লেগেছিল, কিন্তু জানতাম না বুথ.com শুরু হয়েছে। কারণ সবটা পড়েই জানতে পারবেন। বুথ এফএম এ ঘটনা পাঠাতে চেয়েছি, কিন্তু লেখার বইয়ে লেখা ওঠা হয়নি। অনেক ঘটনাই আছে আমার কাছে, কিন্তু এই যে বললাম লেখার বই আর ভালো লাগে না, জানা লিখতে পারিনি। কিন্তু যখন আমার বন্ধুর কাছে শুনলাম বুথ.com শুরু হয়েছে, তখন নিজেকে আর আটকে রাখতে পারলাম না। নিজের সাথে গোটা একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমার জীবন পুরো নষ্ট করে দিয়েছে। একটি বছর নষ্ট হয়ে গেছি আমি ঘটনাটা অনেক বড়, তবুও ছোট করে লেখার চেষ্টা করছি, যেহেতু এটা আমার প্রথম ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকে আমি একটি চঞ্চল টাইপের, সবার সাথে খুব সহজেই মিশতে পারতাম। আমি তখন ডিপ্লোমার ছাত্র, দেখতে মোটামুটি ভালো, যে কোনো মেয়ে আমাকে পছন্দ করে। কিন্তু 2-1 মাসের বেশি তারা আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না। 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগেই বলেছি আমার সম্পর্ক কারোর সাথে 2-1 মাসের বেশি থাকতো না, কিন্তু এইবার তার উল্টো। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর তাকে ভালো লেগে যায়। শুরু হয় কথা বলা। বলে রাখা ভালো, আমি যে পলিটেকনিকে পড়তাম সেটি ছিল এক জেলার, আর মেয়েটির বাসা ছিল অন্য জেলায়। এরই মধ্যে আমার 5th সেমিস্টার পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে তার পরিবারকে বলে। বিষয়টা আমিও পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার সেটা মেনে নেয় না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। যাই হোক, সে বলে সে সময় পেলে বেরিয়ে চলে আসবে। এরই মধ্যে 4টা মাস কেটে যায় এবং 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষার 1 মাস বাকি ছিল। সে হঠাৎ ফোন দিয়ে বলে, আমি মাওয়ার ঘাটে আছি, আমাকে নিয়ে যাও। আমি সাতপাশ না ভেবে মেসের ছোট ভাইকে আর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই। তাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসি। যেহেতু আমার পরিবার মেনে নিয়েছে, তাই তারা আমাদের বিয়েটা দিয়ে দেয়। এরই মধ্যে আমার মা তার কাছ থেকে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারকে আমাদের ঠিকানা দেয়। পরের দিন তার পরিবার আমাদের বাসায় এসে উপস্থিত। আমি দেখে পুরোটাই হতবাক। কিরে, কিভাবে কি হলো? মায়ের কাছে জানলাম যে মা তাদেরকে আসতে বলছেন। তারা আমাদের উপরে খুব ক্ষিপ্ত, তাদের না জানি বিয়ে করার জন্য। অনেক জল্পনা কল্পনা শেষে যখন তারা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারলো না, তখন তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলে আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম, যাতে আপনারা বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়। প্রথম রোজার দিন মা ফোন দিয়ে বলে তারা সব মেনে নিয়েছে। আমি ভাবি যাক আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবে। তখন তারা যোগাযোগ করে আমার সাথে। 7ম রোজার দিন মা আবার ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি আর তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলে তোকে আর তোর বাবাকে নিয়ে আসতে বলেছে। আমি বলি না, আমি বাসায় না যাওয়া পর্যন্ত কোথায় যাওয়া যাবে না। তারপর সবার জোরাজুরিতে বলি আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য যায়, তারপর যেন নিয়ে আসে। তারা বিষয়টা মেনে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরে আমায় ফোন নাতে হয়। আমি দুপুরে ফোন দিই ঠিকঠাক বাসায় পৌঁছেছি কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর রীতিমতো আমি শত্রু হয়ে যাই। কথা বলছি, আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে আবার কোনোদিন ফোন দিবি না। আমি ভাবছি এটা কে? আমাকে ছাড়া যে কিছুই বুঝতো না, সেগুলো কিভাবে বলতে পারলো, ভাবতে পারলো। ফোনে তখন অন্য পাশ থেকে কথা আসলো। এবার তার মা বলছে, তোমায় আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। আমি ফোন কেটে দিয়ে বাসায় ফোন দিলাম।
মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে খুব অপমান করেছে। আর তোর শাশুড়ি? আর বলতে পারছে না। আমি ভাবছি কি হচ্ছে এগুলো। এরই মধ্যেই মা বলে, তারা শুধু জানিয়ে দিয়েছে তারা আর এই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথায় কাজ করছিল না। রাগে আমি আর কোনো কথাই বলি না। এরপর তারা আর মেয়েটিকে আমাদের বাসায় পাঠাবে না সেটা আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো তখন আমি তেমন কিছুই ভাবিনি। তখন আমার মনে হয়নি যে তারা আমার সাথে খারাপ কিছু করবে। ঠিক সেই সময় কেউ যেন দরজায় টোকা দিল। আমি বললাম দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। একটু ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরেই ভাবলাম মেসে তো কেউ নেই, আমি সারা। রুমমেট পরীক্ষা দিতে চলে গেছে আর কেউ কেউ বাইরে আছে। তারপর আবার ভাবলাম সব আমার মনের ভুল, যেহেতু মেসটা গ্রামের ভিতরে কেউ হয়তো মজা করছে। পরীক্ষার পর দিন একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম না। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্নে দেখলাম কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি হঠাৎ একদম খেয়াল করলাম কে যেন আমার উপর ঝাঁপিয়ে পড়লো। সে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়। পাশে ছোট ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? মেস মালিক আমাকে খুব ভালোবাসতো, কোনোদিন রাগ করে বা জোরে কোনো কথাই বলেনি আমার সাথে। কিন্তু সেদিন রাগান্বিত হয়ে বলে, জানি না কিছু, এবং নির্দেশ দিল আমাকে যেন এখন বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীর খুব ব্যথা করছিল। আমি আমার এক বন্ধুকে বললাম, আমাকে রুমে নিয়ে চল। তারপর আমাকে রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, দুজন ছাড়া। সে দুজন যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল তারা যেভাবে বলছিল সেভাবেই বলছি। আমার বন্ধু বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে তোর বউকে নিয়ে গেছে। আন্টি আমাদের দুজনকে ফোন করে সেটা বলছে। তোর রুমমেট যখন পরীক্ষা দিয়ে সে রুমে তোকে পায় না, তখন আমাকে ফোন দেয়, কারণ সে জানতো তুই আমাদের সাথে যাসনি। তাছাড়া রুমের দরজা নাকি খোলা। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসায় সমস্যার কথা, তখন সবাই খুব মন খারাপ করে এবং ওরাও ভাবে যে তুই হয়তো মন খারাপ করে কোথায় গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিল না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে ও বাগানের সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে। তারপর 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মালিকের কাছে গিয়ে আমরা তাকে সবকিছু খুলে বলি। আমরা সবাই বেরিয়ে পড়ি তোকে খুঁজতে। শহরের দিকে যাচ্ছিলাম বাগান দিয়ে। হঠাৎ কেউ একজন বলে উঠলো, ওইখানে কেউ একজন পড়ে আছে। গিয়ে দেখি তুই। সবাই দেখি তোর চোখ একদম লাল, তোর মুখ ফ্যাকাশে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যায়। এই বলে আমার বন্ধু বলে, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। আমি অবাক হয়ে বললাম, কোন পথ? তখন সে বলল, তুই যে নেশা শুরু করেছিস এটা ভাবিনি, বাদ দে এসব কথা। শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক কেন আমার উপরে রেগেছিল। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো? তাহলে কি এটা স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সবসময় কে যেন থাকে। এমন কিছু ফিল করি। সেদিন রাতে ঘুমাতে পারিনি। পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর আমার খুব খারাপ লাগে। কিছু করার জন্য ছিল না। তারপর থেকে প্রতিদিন দুপুরে কেমন করে যেন ঘুমিয়ে যেতাম। সেই স্বপ্ন আর সেই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার প্রতি। কারোর সাথে কথা বলতাম না। 2টা পরীক্ষা দেয়নি। সবাই ভাবে আমি নেশা করছি। এক পর্যায়ে মেস মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে। কিন্তু মেস মালিক বলে, আমি এমন ছেলেকে মেসে রাখবো না যে নেশা করে, আমার মেসের নাম খারাপ হবে। মা বাবা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ রাখতে চায় না। কারণ কলেজ সহ পুরো এলাকার সবাই জানতো আমি নেশা করা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় এসে বললাম আমার সাথে এমন হয়। তারা কেউ বিশ্বাস করে না আমার কথা, তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করেছি। কি একটা অবস্থা, বিশ্বাস করবেন না। আমি নিজেকে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার পর 4 দিন কিছু
হয়নি। 5 দিনের দিন রাতে আমি ফোন চাপছিলাম, হঠাৎ মনে হলো জানালা কিছু একটা ঢুকলো। আমি তেমন কিছু না ভেবে জানালা হালকা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এমন সময় মনে হলো কোনো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি প্রচন্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে। ভয়ে আমি শীতল হয়ে যাই। কি বলবো, কাকে ডাকবো, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কান্না থামিয়ে হাসি শুরু করলো মেয়েটি বলে, তুই মরবি। আমি কি করব, কিছুই ভেবে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে মনে শান্তি এলো। তখন তাকে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়িয়ে। মা বলে, তোর দাদি খুব অসুস্থ, দেখে আসি চল। আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই গেছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 এর মতো বাজে। কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম। দেখলাম মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিক আমাদের জমি নেই বললেই চলে, সব পুকুর। আমি মাকে ডাকতে ডাকতে পেছনে যাচ্ছি। হঠাৎ মা আমাদের বাড়ির বাস ছেড়ে এসে থেমে গেল। বলে, দাদিকে দেখবি বলে একটি বিকট হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে বললাম, তোমার কি হয়েছে মা, এমন করছো কেন? তখন মা বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে যাচ্ছি। আমি বয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা না। আমার দাদি একটু পিছনে এসে দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে কেউ নেই। বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এরই মধ্যে ঘটলো আরেক ঘটনা। একটা বাসের উপর বসে আমার নাম ধরে ডাকছে। আমি আবার বয়স শিউরে উঠলাম। অবয়টা দেখতে এমন ছিল, 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা। চুলগুলো লম্বা, মাটিতে ছুঁড়ে আছে এবং অনেকখানি এই বাসের সাথে পেঁচিয়ে আছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলো আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করি। আমি সবাইকে বলি কি হয়েছিল আমার সাথে গোটা সব ঘটনা। সবাই শুনে বলে, বউয়ের জন্য নাকি আমি পাগল হয়ে গেছি, আবল তাবল কথা বলছি। কিন্তু মা তো আমার কথা সে বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা অনেক রেগে যায় আর গালাগালি করে। মা তখন বাবাকে বলে, শোনো ওর কথা, বিশ্বাস করো। না করে করবে কি, গেটে তালা চাবি লাগিয়ে তোমার কাছেই রাখো, তাহলে ও ইচ্ছে হলে বাইরে যাবে, তার আর উপায় থাকবে না। আর 2 দিন পর জ্ঞান ফিরল। বাবা সেটা কেন যেন বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার খুব জ্বর আসে। 1 সপ্তাহ পার হলেও জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারলাম না, বমি হয়ে যেত। তখন আমার ওজন অনেক কমে যায়, আমি একদম রোগা হয়ে যাই। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীর হাড় ছাড়া কিছুই ছিল না। মায়েগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তিনি আমাকে দেখে বলেন, আগে নিয়ে আসেননি কেন? একদম শেষ হয়ে গেছে, আমাকে 2 দিন সময় দিন, কি হয়েছে জানাবো। আমরা বাসায় চলে আসি। সেদিন রাত থেকে কি ঘটেছে আমার মনে নেই। চলেন আমার মা যেভাবে বলছে সেভাবেই শুনি। সেদিন যখন তোর চাচার কাছে নিয়ে আসি, রাতে তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায় তোর রুমে। তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে আসতে যাবে, তখন তুই নাকি মোটা গলায় বলছিস, মারলি তো মরবি, তুই তো মরবি, এমনিতেই মরবি। তারপর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে সে সব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখি যে তুই ঘুম থেকে জেগে উঠে দেখি তোর বাবাও বসে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। স্বপ্ন দেখলাম কে যেন বলছে তোর বড় ছেলেকে নিয়ে যাব, কেমন করে বাঁচাস দেখব। আমি হতাশ হয়ে তোর বাবাকে বললাম আমিও একই স্বপ্নটাই দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরা ঠিক ছিলে, কালো চাচার কাছে যাব। তখন আমি বললাম, আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে, 2 দিন সময় চেয়েছে। আমরা 2 দিন পর তোকে নিয়ে যাব তোর চাচার বাসায়। ঠিক 2 দিন পর আমরা তোকে নিয়ে যাই তোর চাচার বাসায়, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি, কেউ কিছু করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোর চাচা বলে, তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা সে বলতে পারবে না।
আর সে যে কিছু করতেও পারবে না, কারণ সে যা জানে তা নিয়ে তা বেড়ে ওঠা সম্ভব না। তোর বাবা হতাশ হয়ে বলে, তাহলে কি, কোনো উপায় নেই? তখন তোর চাচা বলে, তখন সে বলে সে একজন কবিরাজকে চিনে, তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেছেন। এই কথা বলার পর তখন থেকে তুই রুমে জোরে জোরে হাসতেছ আর বলছিস, চল কোথায় নিয়ে যাবি? এরই মধ্যেই তোর চাচার গলাটা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতেই তুই একদম থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে যাই সেই কবিরাজের বাসায় চলে যাই। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, করি না। কিন্তু তোর চাচাকে দেখে আর তোর দাদার নাম বলার সাথে সাথেই উনি রাজি হয়ে যায়। আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে, সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সব খুলে বলে, তোর জিন বলছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারেনি। তখন কবিরাজ বলে, একটু বসো তোমরা, আমি আসছি। 10 থেকে 15 মিনিট পর কবিরাজ এসে বলে, তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে, আর ওরা ডিভোর্স এটা পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলেছে তোর কিছু মনে নেই, তোর ডিভোর্স পেপারের খবর তুই জানিস না। মা আবার বলা শুরু করলো। কবিরাজ তখন বলে, হ্যাঁ সব জানি, আমি ওর উপর সত্যি কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে অনেক খারাপভাবে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ বলবেন? কবিরাজ বললেন, এখনো জানতে পারিনি, তবে জেনে যাব ওর উপর কে কালো জাদু করেছে। তাতে দুটো হাসি বলে দিয়ে একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে ওকে মেরে ফেলার জন্য। এসব করা হয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথার চুল, শ্মশানের মাটি, আর ওর ব্যবহৃত একটা জামা। এগুলো এক জায়গায় করে হাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখ তোমাদের বাসায় যাব। আর 2টি তাবিজ দিয়ে বলে এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দাও, আর একটা দরজার সামনে রাখবে। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু এই কাজ কে করেছে? আর আমার ছেলে চুল আর জামা কোথায় পেল ওরা? তারা তখন কবিরাজ বলে, সব 6 তারিখে জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু ভুল করে ফেলি, একটা তাবিজ একটা হারিয়ে ফেলি, আর একটা তো কবিরাজ নিজেই তোর হাতে পরিয়ে দিয়েছিল, তাই ওটা তোর হাতেই ছিল। তোর চাচা বলে, ওর সাথে তো তাবিজ আছে, কিছুই হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকতে থাকতে তুই কোনো কথা বলিসনি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে বিকট শব্দে হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। কিছু করতে পারবি না, তোরা যা যা, আমার কোনো সমস্যা নেই। ভাবছিলাম তাবিজ দেয় তাই কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় তাবিজের কথা মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবেই খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় গতি হয়ে যাবে। দুপুরে তোর রুমে এসে গিয়ে দেখি বিষের গন্ধে রুমে ঢুকা যাচ্ছে না। কি করছিস তুই? তুই মোটা গলায় বললি বিষ খেয়েছি, খাবো, বলছিলাম না নিয়ে যাব বলেই হাসতে শুরু করলি। আমি চিৎকার করাই সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ পারছিল না। আল্লাহর অশেষ দয়ায় 20 থেকে 25 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তারা দৌড়াদৌড়ি করে তোকে নিয়ে যায় ডাক্তারের কাছে। যাওয়ার পর তোকে ওয়াশ করা হয়, তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি, একাই বাসায় চলে এসেছিলি। কিন্তু পরদিন সকাল থেকে এমন জাঁকুনি শুরু হয়, আবার মেডিকেল ভর্তি করা হয় তোকে। সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তোকে নিয়ে। ডাক্তারও কেউ বলতে পারছিল না কি হয়েছিল, কি করা যেতে পারে। এমন আচরণ দেখে ডাক্তার বা আশেপাশের মানুষও ভয় পেত। এসবই তোর বাবার মুখে শোনা, আমার তো যেতে দেয়নি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ অনেক বকা দেয়, বলছিলাম না দেখে রাখতে, আমার কথা শুনেন নাই, তাবিজও হারিয়ে ফেলছেন, বলেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করান। তোর চাচা কবিরাজের কাছে চলে গেলে আবার 2টো তাবিজ দেয়, আর বলে আগে যেটা হাতে আছে ওটা খুলে দিতে হবে, আর এটা পুড়িয়ে দিতে হবে, এটা একটা বালিশের নিচে রাখতে হবে। এটা করার পর তুই আর কোনো রকম অদ্ভুত আচরণ করিসনি, কিন্তু কারোর সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারোর সাথে তখনও কোনো কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, অবিরাজ তুই সুস্থ হওয়ার পর 5 দিন পর আসে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ।
তখন তিনি তোর রুম থেকে তোকে আনতে বলেন। তোকে একটা গোলবৃত্তের মধ্যে বসানো হয়। কবিরাজ বলেন আমি ওকে 1 ঘন্টা আটকে রাখতে পারবো। এরই মধ্যে জুরা খাসি একদমে কিনতে হবে, আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা যায় মিষ্টি আর কাফনের কাপড় আনতে, আর তোর মামা আসে সেদিন। তোর মামা বের হয় খাসি কিনতে। এরই মধ্যে কবিরাজ তোর চাচাকে বলে তোর পেছনে বসতে হবে, আর আমাকে একটা সাইডে বসতে বলে। তারপর তোর উপর সেই জিনটাকে হাজির করা হয়। জিজ্ঞেস করে তুই এই ছেলেকে ছেড়ে দিতে চাস কি না, কেন ওর ক্ষতি করছিস? তখন মেয়েলি কণ্ঠে তুই বললি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তখন কবিরাজ বলে তুইও যাবি এবং সব বলবি। এই বলে ব্যাগ থেকে চমচম কূপের পানি বের করে কি যেন ওপরে ছিটিয়ে দেয়। তখন তুই বললি বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি বের হলে কি হবে জানিস তো? তখন কবিরাজ আবার পানি ছিটিয়ে দেয়, বলে বের হ। আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ কোনোভাবেই বলাতে পারছিল না। এরই মধ্যে তোর বাবা আর তোর মামা এসে পড়ে। 40 মিনিট লেগেছিল এগুলো তাদের জোগাড় করে নিয়ে আসতে। কবিরাজ সাথে সাথে তোর চাচাকে ইশারা করে তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে কিছু অংশ কেটে তোর চোখে বেঁধে দেয়, আর খাসি তোর সামনে রেখে দেয়। বাকি কাফনের অংশ তোর নাম আর কি যেন লেখে এবং খাসির উপর দিয়ে দেয়। তারপর সাথে সাথে তুই একদম ছুটাছুটি শুরু করে দিস। এরপর তোর চাচা 1 কূপে কাপনের জোড়ানো খাসির গলা কেটে দেয়। তুই হাসতে হাসতে ডলে পড়ে যাস। কবিরাজ সাথে সাথে তোকে তখন তোর রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। ওই জিন এখন বৃত্তর মধ্যে, এই খাসির ভেতরে ওকে বন্দি করা হয়েছে, কোনো সমস্যা নেই। তোকে রুমে রেখে আসার পর দেখলাম কবিরাজ বোতলের মুখ ডেকে আটকে বলে জিনটিকে এখন বন্দি করা হয়েছে, তোমরা এখন মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আর একটু বাকি আছে। মা তখন আবার বলছে কে এটা জানতে চাইলাম কবিরাজের কাছে। কবিরাজ বললেন বলবো কে করেছে এই কাজ, তার আগে রুমের আলোগুলো বন্ধ করে দেন। কেউ এই রুমে প্রবেশ করলে সবাই সালাম দেবেন। তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞেস করবেন কে এই কাজ করেছে। কবিরাজ কি যেন সব পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরা একজন লোক রুমে প্রবেশ করলো। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তারপর 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞেস করলো আমার ছেলের সাথে এমন কাজ কে করেছে। তিনি বললেন তোর ছেলেকে তোর ছেলের শাশুড়ি এমনটা করেছে। শাশুড়ি শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তোর বাবা আবার জিজ্ঞেস করলো তাহলে তারা চুলার জামা তখন কোথায় পেল? তিনি বললেন তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত হয়ে গেছে। তার মা তাকে পুরো নিজের বশে নিয়ে এসেছে। মেয়েটি সত্যিই তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামার চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল। তার মা সব ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে কাজটি খুব সহজে করেও গিয়েছে। ছেলের কাছে মেয়েটির চুল আছে ছেলের মানি ব্যাগে। জিনটি তোর ছেলেকে মারার জন্য এই মেয়ের রূপ নিয়ে আসতো। লোকটি নিমিষেই এসব কথা বলে হারিয়ে যায়। তখন কবিরাজ বলে এটা একটা জিন ছিল যেটা কবিরাজের সাথে থাকে। এগুলো শোনার পর সবাই একদম চুপ হয়ে যায়, কেউ যেন কোনো কথা বলে না। কবিরাজ তার কাজ শেষ করে তাকে একটা তাবিজ দেয় আর 2 মাস গরুর মাংস খেতে বারণ করে। তাকে হাদিয়া দিতে গেলে মুচকি হাসি দিয়ে বলে লাগবে না, আমি কাজটা করতাম না, বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো, কিন্তু আমার বন্ধুর নাতি এই জন্যই করেছি। এই বলে কবিরাজ চলে যায় আর তোকে দেখে রাখতে বলে। মায়ের মুখ থেকে এগুলো শুনে আমি ভাবি আমাকে পছন্দ ছিল না ভালো কথা, কিন্তু এগুলো করে আমাদের বিচ্ছেদ ঘটানোর কি প্রয়োজন ছিল? এগুলোর তো কোনো প্রমাণ থাকে না, তাই কারো কাছে কোনো অভিযোগও করা হয়নি বা করাও যায়নি। আমার বাবা ক্ষিপ্ত হয়ে তাদের উপর কালো জাদু করতে চেয়েছিলেন, কিন্তু মা বললেন কি দরকার, যেটা ওরা করেছে আমরাও যদি তাই করি। আমার ছেলে তো বেঁচে গিয়েছে, এটা মহাপাপ,
আল্লাহ আমাদেরকে মাফ করুক। কেউ যদি পাপ করে তাকেও মাফ করুন। আসলে আমরা জেনে শুনে কেন পাপ করব? কালো জাদু কি জিনিস আমরা হারে হারে টের পেয়েছি। এই কাজ কেউ করবেন না, খুবই খারাপ কাজ। আমি এখনো অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ অবস্থায় লিখলাম, সিলেক্ট হলে জানাবেন, আর লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে, আপনার এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। আমাদের এই ঘটনাটা যারা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে আর কথা বাড়াবো না, আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম রাজ ভাই ও প্রিয় লিসনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবির খান, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারকান্দি থানায় ছোট্ট দুপাকান্দি গ্রামে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমি আমার নানার কাছ থেকে শুনেছি, এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 থেকে 8 সালে। যার সাথে ঘটে তার নাম মোতালেব। মোতালেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বুদ্ধি মিয়া। এই বুদ্ধি মিয়া কাজগুলো করে থাকত ষোলশচীনের সাহায্যে। মোতালেব ছিল অনেক সাহসী, তাই সে ষোলশচীনের সর্দারকে হাজির করে শিখতে চায়। জিম ধরতে বুদ্ধি মিয়া মানা করে এবং বলে, তোর বয়স হয়নি, তোকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ। তাই বুদ্ধি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে ষোলশচীনের সর্দারকে হাজির করে শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলের তো অনেক সাহস, শিখতে চাইছে, শেখাও, কাজকর্ম করে খেতে পারবে। দাদা বলে, তুমি যখন বলছো তাহলে আমি শেখাবো। এরপর দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতালেব বলে, ভয় পাবো কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিন শেখানো যাবে না, 7 দিনই শিখতে হবে। মোতালেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাত্রে রেডি থাকিস, আজকে রাত্রে অল্প কিছু শেখাবো। মোতালেব সারাদিন কাজকর্ম করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবে? শেখাও। দাদা তাকে একটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়নাবাড়ির বিটি আছে ওইখানে গিয়ে এই দোয়াটি পড়তে হবে এবং একটা গোলবৃত্ত আঁকতে হবে। বৃত্তর ভিতরে জায়নামাজ পরে জায়নামাজের উপর তসবিহ হাতে বসে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়া যাবে না। মোতালেব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় বৃত্তর চারপাশে অনেক পিঁপড়ে ঘোরাঘুরি করছে এবং এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলো? মোতালেব বলে, অসংখ্য পিঁপড়ে। এবং দাদা বলে, ভয় পেয়েছো? মোতালেব বলে, না, পিঁপড়ে দেখে কেউ ভয় পায় নাকি? দ্বিতীয় দিন দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে, আজকে যাবে বাগিচারি আর জঙ্গলে। তো মোতালেব আগের দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো করে এবং সে কিছুক্ষণ পর দেখতে পায় তার চারপাশে অসংখ্য সাপ পিঁপড়ে গুলোর মতো। এই সাপগুলো বৃত্তর চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা চলে যায় ফজরের আজানের পর। মোতালেব বাড়ি ফিরে আসে। তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলে। মোতালেব সেদিন যায় এবং অনেক ভাল্লুক ওই দিন তার বৃত্তর চারপাশে ঘোরাঘুরি করে। চতুর্থ দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে মকবেলার কবরের পাশের বিটায়। মোতালেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতিগুলো ঘোরাঘুরি করে একটা সময় চলে যায়। পঞ্চম দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে বশির তালুকদারের জঙ্গলে। মোতালেব সেখানে বসে একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখ মেলে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে, আজকে যেতে হবে কালাবাড়ি আগের দিনের মতো।
সে বৃত্ত একে তার ভিতরে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে নিয়ে বসে থাকে এবং সে দেখতে পায় এটা প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশে মাটি ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে যাচ্ছে। আরেকবার বাংলি সে নদীতে পড়ে যাবে। তখনই ফজরের আজান দেয়। সে বাসায় চলে আসে। তখন দাদা সকালে আসে এবং বলে আজকে কি হলো। মুতালেব বলে আজকে আমার চারপাশে মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার বাংলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে ভয় করেছে? মুতালেব বলে ভয় করিনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে আর কিছু না, কালকে কিন্তু জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে পারে, তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। তো সে আবার সপ্তম দিন ফকির বাড়ি জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে বৃত্তকে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে। এক সময় সে দেখতে পায় চারবেড়ার একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটি থেমে যায়। পালকিটির ভেতর থেকে কক্রোশ কণ্ঠ ধমক দিয়ে কেউ একজন বলে বেড়ায়, প্রতিদিন ডাকছিস কেন? মুতালেব বলে আমি উস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভিতর থেকে বলে উস্তাদি শিখবি? মুতালেব বলে জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়, পুরো জঙ্গল খেপে ওঠে। মুতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার উস্তাদি ধমকি তুই সহ্য করতে পারছিস না, আবার উস্তাদি শিখতে চাস? এটা বলে সজোর একটা থাপ্পড় দেয় মুতালেবের বাম গালের চাপা ডান গালের সাথে এসে যেন লেগে যায়। মুতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মুতালেবের বাবাকে বলে মুতালেব কই? মুতালেবের বাবা বলে মুতালেব তো এখনো আসেনি। দাদা বলে তাহলে ওকে নিয়ে আসতে হবে, ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখে মুতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মুতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল সব শুনে দাদা বলে, আমার আর কিছু করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মুতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় সচিনের সর্দারকে গ্রামের ভিতরে যাওয়ার রাস্তার পাশে ডাবগাছে বন্দি করে। গ্রামের লোকজন বলে শনিবার এবং মঙ্গলবার সাবধানে চলাচল করবে, এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝ থেকে একজন বলে ওঠে, এখানে যদি সত্যি 1600 জিনের সর্দার থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তবে আমরা বিশ্বাস করব। দাদা বলে অমাবস্যা পূর্ণিমা রাতে দেখবা। তারপর অমাবস্যা পূর্ণিমা রাতে গ্রামবাসী নিয়ে ডাবগাছের কাছে যায় এবং বলে 1600 জিনের সর্দার দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে ডাবগাছে 1 পা এবং পাশে তেঁতুল গাছে 1 পা দিয়ে বিশাল দেখের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং এরই মাঝে আমার নানার দাদাও ছিলেন। এই ছিল ঘটনা। রাজভাই ভালো লাগলে পরে শোনাবেন, সিলেক্ট না হলেও কল করে জানাবেন। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজ। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাজ ভাই, আশা করি ভালো আছেন। আমি মাহফুজুর রহমান, আমার বাড়ি কুষ্টিয়ায়। আমি পেশায় একজন মাদ্রাসার স্টুডেন্ট। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার সঙ্গে ঘটে। জানি না ঘটনাটা কতটা ভয়ঙ্কর, তবে ঘটনাটি আমার সঙ্গে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তো আমি ঘটনায় যাচ্ছি। আগেই বলে রাখি, আমার আব্বু তখন প্রবাসী ছিল। আব্বু প্রবাসী থাকায় আমরা গ্রামে চলে আসি আমাদের নানিদের বাসায়। নানিদের বাসা ছিল 2টা রুমের। একটা রুমে আমার নানা নানি থাকতো, আর একটা রুম ছিল ফাঁকা। তো আমরা নানিদের বাসায় চলে আসার কারণে ফাঁকা রুমটাতে আমি আর আমার আম্মু থাকা শুরু করি। তো গ্রামেও আমার অনেক খেলাধুলার সঙ্গী হয়ে যায়। এর মধ্যেই তো ঘটনা ঘটলো। রাজভাই আগেই বলে রাখি, আমি ছোটবেলা থেকে মানে আরো যখন ছোট ছিলাম তখন থেকেই আমার আম্মু খেয়াল করতুম যে আমি ঘুমের মধ্যে কিছু একটা দেখে স্বপ্নে বা কিছু একটা দেখে খুব ভয় পেয়ে যেতাম, জোরে জোরে কান্না করে উঠতাম।
আম্মু এসে আবার আমাকে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু কি দেখছি বা স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে এটা আমি মনে রাখতে পারতাম না। যাই হোক, গ্রামে থাকাও অনেকদিন হয়ে যায়, প্রায় বছরের বেশি হয়ে যায়। আমার মামার বাসায় আমার নানির বাড়ির পাশেই। তো আমার মামার একটা মেয়ে ছিল আমার সমবয়সী। আমার খেলার যতগুলো সঙ্গী ছিল তার মধ্যে আমার মামাতো বোনও একজন ছিল, একই বয়সী। তো আমরা একসাথে ছোটবেলায় কাদামাটি নিয়ে যেভাবে মানুষ ছোট বাচ্চারা খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা আপনি দেখে থাকবেন, গ্রামের ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলা করে মাটি দিয়ে মাটির ব্যাং, মাটির পাতলি, আরও অনেক কিছু বানায়, মাটির চুলা, ওইগুলো আমরা বানাইতাম। আবার খেলাধুলা শেষে ভেঙে ফেলতাম। তো যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। তো আমি আগেই বলছি, আমি স্বপ্ন দেখতাম, রাতে বইও পেতাম, স্বপ্নও দেখতাম বা স্বপ্ন দেখেও বই পেতাম, কিন্তু কি স্বপ্ন দেখতাম এগুলো আমি মনে রাখতে পারতাম না। বইয়ের স্বপ্ন দেখতাম, শুধু এতটুকু মনে আছে যে বই পেয়েছি কোনো একটা কারণবশত, কিন্তু আমার মনে থাকতো না যেদিনকার ঘটনা। ওই দিন আমি রাতে আম্মুর সঙ্গে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমি আমার মামাতো বোনের সঙ্গে আমি খেলা করছি মাটির হাড়ি পাতিল দিয়ে। তো খেলা করার এক পর্যায়ে আমার মামাতো বোন নিজেই খেলতে খেলতে আমার দিকে ঘুরে গেল, ঘুরে কেমন একটা হাসি দিল। তো রাজভাই, আমি কিন্তু আগের কোনো স্বপ্ন মনে রাখতে পারিনি, তবে এই স্বপ্নটা আরো বেশ কয়েকটা স্বপ্ন আমি এখন পর্যন্ত মনে রেখেছি। তো আমি দেখেছি যে আমার মামাতো বোন আমার দিকে ঘুরে হাসলো, হাসতে হাসতে তার 3টা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল এবং মাঝখানে যে আঙ্গুল, এই 3টা আঙ্গুল দিয়ে আমার কপালের মধ্যে জুড়ে চেপে ধরেছে। তো জুড়ে চেপে ধরার কারণে আমার কপালের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু এই যন্ত্রণা হইতে হইতে আমার সাথে সাথে ঘুমও ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরেও আমি দেখছি যে কেউ নাই, মানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কারো হাতের স্পর্শ আমি অনুভব করছি যে কেউ আঙ্গুল দিয়ে, মানে 3টা আঙ্গুল দিয়ে আমার কপালের মধ্যে জুড়ে চাপ দিয়ে ধরে আছে, কিন্তু আমি কাউকে দেখতে পারি না। আর এই মুহূর্তে আমি নড়াচড়ও করতে পারছি না, আর মুখ দিয়ে আওয়াজও বের করতে পারছি না, শুধু চোখ দিয়ে দেখতে পারছি যে আমার আম্মু আমার থেকে একটু দূরে শুয়ে আছে। তো এমন অবস্থায় থাকতে থাকতে আমার মাথা খুবই যন্ত্রণা করছে, করতে করতে শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর কিছুই করতে পারছি না। এমন অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে একসময় জিনিসটা আমাকে ছেড়ে দেয়, আর আমি জুড়ে সাথে সাথে চিল্লাই কেঁদে উঠি। সাথে সাথে আম্মু এসে আমাকে আবার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো ওই দিন চলে যায়। তো আমি তখন এতটাই ছোট ছিলাম, মানে বুঝতাম না, 6-7 বছর বয়স ছিল রাজভাই, বুঝতে তো পারছেন। বুঝতাম না যে এই জিনিসগুলো আম্মু বা আব্বুকে জানাইতে হয় যে এরকম ভয় পাইছি বা এরকম কিছু আমি অনুভব করছি, এটা আম্মুকে জানাইতে হবে। ভয় পেতাম, কিন্তু নিজের মধ্যে রাখতাম। তো ছোটবেলা থেকে, শুধু এখন থেকে না, ছোটবেলা থেকে আমি, মানে দিনগুলো আমার খুব ভালোই যেত, কিন্তু রাত হলে আমার নিজের কাছে মনে হতো হয়তো কিছু একটা ঘটবে, কিন্তু কি ঘটবে এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতাম নিজের কাছ থেকে। রাত্রি ছিল, আমি সহ্য করতে পারতাম না, খুব খারাপ লাগতো। তো রাজভাই, এরই মধ্যে আরো অনেক দিন কেটে যায়। অমনি রাতে ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু কি স্বপ্ন দেখি বলতে পারি না, শুধু চিল্লাই কেঁদে উঠি। তো এই কারণে আম্মু অনেকবার অনেক হুজুরকে দিয়ে আমাকে জারাই দিছে, কিন্তু তেমন কিছু একটা লাভ হয়নি। তো রাজভাই, এমন অনেক দিনের মাঝখানে কেটে যাওয়ার পরে আরেকদিন রাতে, সম্ভবত যেটা চাঁদ রাত ছিল, কোনো একটা উৎসব ছিল, সম্ভবত চাঁদ রাতে হবে। তো পাশে মামা বাড়ি থাকার কারণে মামার মেয়ে আরো ছেলে পেলে ছিল, ওদের সঙ্গে খেলাধুলা করে সন্ধ্যার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তো রাজভাই, আপনি জানবেন যে গ্রামে সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সবাই, আর এটা যেহেতু অনেক আগের সময়, সেই সময়ের কথা, তো তখন বেশি মানুষ রাত জাগতো না। যারা এশার নামাজ পড়ে তারা নামাজ পড়ে ঘুমাইতো, আর যারা নামাজ পড়তো না তারা এশার আজান চলতো, ওই অবস্থায় শুয়ে পড়তো। তো সম্ভবত কোনো একটা উৎসবের রাতেই হবে। সেদিন আনন্দ করছি, আনন্দ করে অমনি খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ছি। তো রাজভাই, তখন ঘটলো আসল ঘটনা। আগে বলে রাখি যে আমার একটা পুতুল ছিল। এখনকার বাচ্চারা যেমন, তাদের এখন আধুনিক যুগ, অনেক খেলনা বের হয়েছে, কিন্তু পুতুল নিয়ে খেলা করা তারা খুবই কমে খেলেছে, মোবাইল নিয়ে পড়ে থাকে।
বা আরও অনেক জিনিস নিয়ে তারা পড়ে থাকে। তো আমাদের সময় রাজভাই পুতুল ছিল তুলা দিয়ে তৈরি করা পুতুল ছিল। তো এই পুতুল নিয়ে খেলা করতাম। তো আমার একটা পুতুল ছিল কালো কালারের, অনেক সুন্দর পুতুলটা আমার খুব প্রিয় ছিল। পুতুলটা দুইটা চোখ পুঁতি দিয়ে আঁকানো, মানে পুঁতি দিয়ে গাঁথা, দুইটা চোখ ছিল। আমার খুব ভালো মনে আছে, এখন আমার চোখের ওপর বাসে। তো যাই হোক, সেই পুতুলটা পরিত্যক্ত হয়ে গেছিল, পুতুলটা মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে, তুলামূল বের হয়ে যাওয়ার কারণে আম্মু ওটা ফেলে দেয়। তো যাই হোক, ওই পুতুলটা কিন্তু তখন আমার ঘরে ছিল না। তো হঠাৎ করে আমি ওই দিন রাতে যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি আনন্দ ফুর্তি করে, এসে ঘুমানোর পরে প্রায় হয়তোবা মাঝরাত হবে, তখন হঠাৎ করেই আমি স্বপ্ন দেখছি যে আমার বুকের উপরে ওই পুতুলটাই, আমার সেই পুতুলটাই বসে আছে আমার বুকের উপরে। তার দুইটা হাত আমার বুকের উপর জুড়ে চাপ দিচ্ছে। তো ঘুমের মধ্যে আমার খুব অসহায় ফিল করতে করতে বুকের যন্ত্রণা এবং সাথে সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপদ্রব হচ্ছে। এরকম একটা অবস্থা, নিঃশ্বাস নিতেই পারছি না। তো স্বপ্নের মধ্যে এমন তো করতে করতে আমার সাথে সাথে স্বপ্ন ভেঙে যায় রাজভাই। স্বপ্ন ভেঙে যাওয়ার পর কিন্তু আমি দেখছি ওই পুতুলটা আমার বুকের উপর বসে আছে। আমি তখন স্পষ্ট মনে আছে, আমি স্বপ্নের মধ্যে স্বপ্ন ভেঙে গেছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমি আমার আম্মুর পাশে শুয়ে আছে, কিন্তু সেই দিনের মতো গত দিনের মতো আমি কোনো চিল্লাপাল্লা করতে পারছি না, কোনো আওয়াজই করতে পারছি না, নড়াচড়াও করতে পারছি না। নিজের শরীরের সব অঙ্গ দেখছি, আম্মু ওই কোনায় শুয়ে আছে আর ওই জিনিসটা আমার বুকের উপরে এভাবে চেপে ধরে আছে। তো রাজভাই, আরেকটা জিনিস, যেদিন আম্মু আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো সেদিন কিন্তু আমি কোনো স্বপ্ন দেখতাম না বা এই ধরনের কোনো কিছু আমার সাথে কোনোদিন হয়নি। কিন্তু যেদিন আমার থেকে আমার আম্মু একটু দূরেই ঘুমাইতো, খুব বেশি দূরে তো না, একই খাট আমরা শুইতাম। আম্মু আর আমি ছোট ছিলাম, তখন তো আমি ছোট ছিলাম, আমি হয়তো মাঝে মাঝে এক হাতের ডিস্টেন্স এমন হয়তো থাকতাম, এমন একটু এক হাতের ডিস্টেন্স এমন দূরত্ব নিয়ে শুয়ে আছি। পাশে ওই জিনিসটা আমার বুকের উপর চাপ দিয়ে বসে আছে। আমি তো এক পর্যায়ে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাচ্ছে, এমন হইতে হইতে আমার চোখ দিয়ে পানি ঝরছে অজুরে, কিন্তু আমি কোনো আওয়াজই করতে পারছি না। আমার মনে হলো যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত। আমি দেখতে পাচ্ছি আম্মু আমার পাশে শুয়ে আছে। তো এমন অবস্থায় আমার মুখ দিয়ে সম্ভবত গুনগানের কোনো একটা আওয়াজ বের হয় আর আম্মুর ঘুম ভেঙে যায় আর সাথে সাথে আমার কাছে আসে। তখন ওই পুতুলটা আমার বুকের উপর আছে। হঠাৎ করে আম্মু আমার বুকের উপরে হাত দেয়, সাথে সাথে ওই পুতুলটা দেখে আমি ব্যানিশ, চোখের পলকে ব্যানিশ হয়ে যায়। খুব ভয় পেয়ে যাই, আমি জোরে জোরে চিল্লাই কেঁদে উঠি। আম্মু আবার আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো রাজভাই, সকালে উঠে আমি পরের দিন আম্মুকে সব ঘটনা বলি, অন্যদিন কোনো কিছু না বললেও 2 দিনের স্বপ্ন আমার মনে ছিল, আমি সব কিছুই আম্মুকে বলি। তো আম্মুকে বলার পর মোটামুটি চিন্তিত হয়ে যায়। নানির কাছে বলার পর নানি আমাকে অনেক দূরে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর জারটা দেয়, একটা তাবিজও দেয়। তো যাই হোক, তাবিজ নেওয়ার পরে অনেকদিনই ভালো ছিলাম। তারপরও আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো না হয় অন্য ঘটনায় শেয়ার করব। তো রাজভাই, এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে দারুণ একটা এপিসোড নিয়ে আসছি, বলেই রাখা ভালো। আমরা বিশ্বাস করি কতটুকু ভালো লাগছে বা কতটুকু আনন্দ দিতে পারছি সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি আপনাদের সাধ্যমতো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমি আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহেশপুর উপজেলার নহাটামুর নামক গ্রামে। আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনা। ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল তার সংসারে। 4 বছরের এক ছেলে ছিল, ওনার বউ এবং উনি অভাব অনটনে তাদের দিন চলছিল। তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়ও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙাতো। তখন অটো মিল ছিল না, সেই মালিকের চাউল মিলে কাজ করত।
সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতেও কাজ করত, আর এমদাদুল চাচার বাড়ি লাগা লাগা গ্রাম হওয়ার দিনের বেলাও কাজ করত। তো এরকম কাজ করে তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতে চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে এক রাত লাগতো না, যদি ঠিকঠাক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে 200 মণ ধান চালে শুকাতে দেয় বা দেয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। রাতের ঘটনা, সেই রাতটা ছিল শীতকাল, কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙাতে শুরু করলেন। ঠিক মতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে যায়। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানি শেষ হয়ে যাবে, এতে করে ঘুমানোর সময়টাও একটু পাবেন। তিনি যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী, এই ধরনের ভূত জিন এবং কিছুতেই তিনি ভয় পেতেন না। মেল থেকে বাড়ি আসার জন্য 2টা রাস্তা ছিল, একটা পাকা সড়ক আর একটা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে। পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে যদি আসেন সময় লাগবে মাত্র 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারদিকে কুয়াশা পড়েছে, ধান ক্ষেতের মোটা আল পথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেতের আলে হাঁটতেছেন। সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে, আর চারদিক থেকে কুয়াশা পড়ছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে, সেটা বোঝাই যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10 থেকে 12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কিনা জানি না, তবে মানুষ যেটি আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথায় অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথ দিয়ে এমদাদুল চাচা যাচ্ছে সেই রাস্তা ধরে সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফুট দূরে আরেকটা আলপথ আছে, ডান পাশে গেছে, যা পুকুর আর এই গাছের দিকে গেছে। তিনি এই অল্প 30 ফুটে দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন এই মানুষের মতো অভয় তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান 2টা ছিল হাতের মতো বড়, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে গুড়ার মতো। তো সেখানে থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সেই হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছিলেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম বয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকমই ভয় পাওয়ার কথা, কারণ এর আগে যতগুলোর সাথে তার দেখা হতো তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব অভয় নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত। এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি তাই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালের অবস্থায়ও শরীর ঘেমে গেছে একাকার। সেই অভয় তার সামনে 30 ফুট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গুলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। এমন ভাব নিয়ে গেল যে ওই অভয় দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন সেই পুকুরের পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো যে বেনিশ হয়ে গেল দূর থেকে, তখন আজানের ধ্বনি বেশি আসছিল। এমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি। অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। তার ঠিক 10 থেকে 12 দিন পরের ঘটনা। যে মালিকের ধান ভাঙত সেই মালিকের ধানের সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে। তখনকার সময় বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না, ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো। দিনের বেলা নিজের বাড়ির কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন।
জমির পরিমাণ বেশি হয় পুরো রাত লেগে যাবে সেচ দিতে, এতে করে দিনের বেলায় বাইরে কিছু টুকিটাকি কাজ করা যাবে। সেখানে মেশিন সেট করা হবে। যেখানকার বর্ণনা যে ইমদাদুল চাচা যে মালিকের কাজ করতো ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আগেই বলছিলাম ওই গ্রামার আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল, আর ওই জমির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশেই নলকূপ স্থাপন করা ছিল। যাই হোক, তিনি সন্ধ্যার আগে মেশিন স্টার্ট দেন। তারপর তিনি ঘুরে ঘুরে সব জমির আলপথে কেটে দিলেন। সবশেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষ করে তখন তিনি যাবেন, তখন তার 4 বছরের বাচ্চা তার পিছনে লেগেছে। সেও যাবে, তার সাথে অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবে, মানে ও যাবে। বাচ্চা যখন যাবে তাহলে কি আর করার, তিনি সাথেই নিয়ে গেলেন। আর সেই মেশিন রাখার জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, উপর ঘরের চালা 2 চালা বিশিষ্ট। সেখানে একটি বুড়ি অবয় দেখা যেত। ইমদাদুল চাচা সেটা আগেভাগেই জানতেন। এর আগেও অনেকবার পানি সেতে গিয়ে মুখোমুখি হয়েছেন। তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করত। বুড়িটি দেখতে ছিল খুবই জীর্ণশীর্ণ, পঙ্গাল প্রকৃতির, দবদবে সাদা। চাচা তার ছেলেকে সেই মেশিন করে নিয়ে গেলেন। কিছুক্ষণ বসে থাকার পর তার ছেলে ঘুমিয়ে পড়ল। ছেলেকে সেই মেশিন করে শুয়ে রেখে ধানের খেতে গেলেন, জমিতে ঠিক মতো পানি দেয়া হচ্ছে কিনা দেখতে। জমি সবার পথ ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ আসলো। তিনি বুঝতে পারলেন মেশিনের পানি ফেল করেছে। তিনি তাড়াহুড়া করে মেশিন করে আসলেন। এসে দেখেন মেশিন বন্ধ হয়ে আছে। তিনি ভাবছেন মেশিন ফেল করলো তো শুধু পানি উঠবে না, মেশিন তো আর বন্ধ হবে না, কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে? আর ছেলে তো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলেন ঘরে চালা নেই। তিনি জানতেন এটা বুড়ির কাজ, কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাতো। বুড়ি এন্টিকে বলছিল যে যখন আমি এখান থেকে কোথায় যাব তখন এই মেশিন করে চালা উড়িয়ে নিয়ে যাব, আবার যখন আসবো তখন চালাটা উড়িয়ে নিয়ে আসবো, ভয় যেন না করা হয়। এটা ভাবতে খুব জ্বর শুরু হলো, আর সেটা কেবল সেখানে জ্বরের মতো বাতাস বইতে শুরু করলো। ইমদাদুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে, আর বুড়ি তার সামনে বাসমান অবস্থায় এসে বলে, কে রে, ভয় পেয়েছিস? চাচা বলে, ভয় পাবো কেন, কিন্তু এরকম করা কি উচিত? আমার ছেলেকে নিয়ে এসেছি। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না। তখন ইমদাদুল চাচা রাগান্বিত হয়ে বললেন, তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ, মেশিন বন্ধ করছো কেন? তখন বুড়ি বলল, আমি কি ইচ্ছু করিনি রে, আমার এক নাতি এসেছিল, সে এরকম করেছে। তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে, তাই সে মজা করে এমনটা করেছে। তখন চাচা বলল, তোমার নাতি আবার কে? কোনদিন দেখা হয়েছিল আমার সাথে? বুড়ি বলে, তুই ধান ভেঙে আসছিলি মাটির ক্ষেতের ভিতর দিয়ে, তখন দেখা হয়েছিল। ইমদাদুল চাচা বললেন, হো, এবার বুঝেছি। বুড়ি বলল, তার বুকের মাঝখানে একটা চোখ ছিল যা তুই দেখতে পাসনি, কিন্তু সে ঠিকই তোকে দেখতে পেয়েছে। মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে দিয়ে আয়, আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না, একটা স্টার্ট দিলেই পানি উঠবে, আর টিউবওয়েলের পানি তুলতে হবে না। আপনারা জানেন কি না জানি না, সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউব ওয়েল লাগাতে হবে বা লাগানো থাকে, আর সেখানে পানি তোলার পরে মেশিন স্টার্ট দিলে তারপর পানি উঠে। অতঃপর ইমদাদুল চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন। তারপর তিনি দূরে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন মেশিন একা একা স্টার্ট হয়ে গেছে। এটা ছিল বাস্তব একটা ঘটনা। এই বাস্তব অভিজ্ঞতা তিনি বলেছেন, পৃথিবীতে কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনাটা একটা অবিশ্বাস্য ঘটনা, যে একজন বৃদ্ধ মহিলা সেরকম ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু এরকম অলৌকিক ঘটনা ঘটে বলেই আমরা সেটা জানতে পারি। এবং এই ঘটনাটা আপনারা নওগাঁ এলাকার আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন, জানতে পারেন। এবং যদি আপনারা খোঁজ নিয়ে কিছু জানতে পারেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এরকম কিছু হয় বা আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আজকে আমাদের ঘটনা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অনেক ভালো লাগবে, কারণ আপনাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো যারা যারা আমাদের কাছে ইমেল করতে চান, মানে ঘটনা শেয়ার করতে চান, তারা অবশ্যই rajbhutestorif@gmail.com শেয়ার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে rajbhutestorifm, এই পেজে আপনারা মেসেজ করতে পারেন, এই ইউটিউবে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
সো আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ঘটনাতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।